মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত, কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়। আমি নির্মলাবাবু আপনার কাছে জিজ্ঞাসা করব, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অত বোকা উনি নন। আচ্ছা, বোকা যদি না হন তাহলে কি চালাকি করে উনি আজকে ফিতে কাটতে গেলেন? আমি বোঝার চেষ্টা করছি। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যাকে বলে, আপনি যদি বলেন যে উনি ঠিক করেছেন আমি বলবো কিন্তু আমি দেখবও না শুনবও না। আপনি তিনটে মাদরের গল্প জানেন। সুতরাং উনি যদি এটা ঠিক করে থাকেন যে আমি শুধু বলবো, দেখবো না এবং শুনবো না, তাহলে আপনি কোনোভাবেই তাকে কিছু বোঝাতে পারবেন না। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওর একটা এই যে উৎসবের অপোজিট ভার্সনটা হচ্ছে শোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উৎসবের উল্টোটা যদি শোক হয়, উনি যে ভাষাটা জানেন না কিংবা এখনো অবধি দেখেননি, সেটা হচ্ছে উৎসবের উল্টোটা দ্রোহ হতে পারে, এটা বিদ্রোহ। এই যে দ্রোহটা চলছে, এই গোটা দ্রোহটার জন্য উনি নিজে দায়ী। আমি অন্তত তাই মনে করি। এই সিচুয়েশনটা উনি তৈরি করেছেন। আজকে যে কটা আন্দোলন দেখছেন, একদিকে পরপর অনেকগুলো ধারায় আন্দোলন চলছে। একটা রাজনৈতিক আন্দোলন যেটা ট্র্যাক 2 বলি আমি, ট্র্যাক 1 হচ্ছে সাধারণ মানে চিকিৎসকদের, আর একটা আন্দোলন হচ্ছে যে সামাজিক মানুষ যেখানে একসঙ্গে আসছে চিকিৎসকদের সমর্থনে। সো তিনটে ধারায় আন্দোলন চলছে। এই তিনটে ধারার আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন। তার কারণটা কি? ওই যে আমি শুনবও না, দেখবও না। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি ধরে নিই একজন গণতান্ত্রিক মানুষ, তাহলে যে গণতন্ত্রটা এখন রয়েছে সেই গণতন্ত্রের পক্ষে উনি বেমানান শাসক হিসেবে। আমি ওনাকে বিরোধী নেত্রী হিসেবে দেখেছিলাম তখন আমি দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে এই গণতন্ত্রের সঙ্গে উনি মানানসই ছিলেন। আর এখন এই যে গণতন্ত্রটা চলছে এইটার সঙ্গে উনি বেমানান হয়ে গেছেন। তার কারণ কি? উনি শাসক, ওনার অনেক বাধ্যবাধকতা রয়েছে, সুতরাং তাকে এই রোলটা প্লে করতে হচ্ছে। কিন্তু সেটা আমি জানি না ওনার চরিত্রের বিরুদ্ধে গিয়ে উনি করছেন কিনা। উনি বাস্তবটা খুব ভালো করে বুঝছেন। বাবু, দুটো টপ শট আপনি একটু দেখুন প্লিজ। আপনি টিভির দিকে তাকিয়ে বলতে পারেন। একটা মমতা বন্দ্যোপাধ্যায় বাঁ দিকে হাঁটছেন, আর ডান দিকে মিছিলে মানুষ হাঁটছে, যে মানুষের সত্যি কোনো পরিচয় নেই, কোনো পতাকা নেই। কেউ কেউ জাতীয় পতাকা নিয়ে এসছে। এটাও হতে পারে সব পরিচয়ের মানুষ এসছেন, আমি সেটাও বলবো। তার কারণ শুনলাম প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার গিয়েছেন, ইস্তফা দেওয়া রাজ্যসভার প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি গিয়েছেন, তার সঙ্গে কথাও হলো আমাদের প্রতিনিধির। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাঁদিকে যতটা একা, ডান দিকটা ঠিক ততটাই ভারী। এটা কি তৈরি করা বলে আপনার মনে হয়? করা না, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ। আপনি যে মিছিলটা দেখছেন ডান দিকে, যে মানুষের মিছিলটা, সেই মিছিলটা অনেক ভারী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেটা রয়েছে সেটা মিছিলটা ছোট হতে পারে। সেই মিছিলটার সঙ্গে যুক্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ এবং অবিমৃষ্যকারিতা, এবং সেইখান জায়গাটা দাঁড়িয়ে যে উনি মানবেন না যে পরিস্থিতি হোক না কেন। তার কারণ উনি মনে করেন না যে এই অত্যাচারিত যে মেয়েটি অভয়া, একে নিয়ে শোক করার কোনো প্রয়োজন আছে। উনি কিন্তু এটাকে শোক হিসেবে দেখতে চান। আপনি বুঝুন, আমি ডিফারেন্সিয়েটটা করছি শোক আর বিদ্রোহের মধ্যে। উনি উৎসবের উল্টোটা দেখেন শোক। এখন যেটা হচ্ছে উৎসবের উল্টোটা হচ্ছে বিদ্রোহ। এই বিদ্রোহটা, এই সামাজিক আন্দোলনটা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফেস করেননি এবং নিজেও কখনো পার্টিসিপেট করেননি, আমার অন্তত মনে পড়ছে না। তাই জন্য ওনার যে আন্দোলনগুলো হয়েছে এগুলো সবই রাজনৈতিক। উনি যখন বাম জামানায় একদম বিরোধী নেত্রী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতেন, তখন সেটা গণতন্ত্রের পক্ষে মানানসই ছিল।
আজকে উনি যেটা করছেন শাসক হিসেবে ঠিক তার উল্টোটা, যেটা একেবারেই বেমানান লাগছে এবং আমি সত্যি কথা বলি খুব দৃষ্টিকটু লাগছে। বাকিটা আপনার। আমি সৈকতের কাছে আসবো, তারপর সুকন আমার মনে আছে আপনি হাত তুলেছেন। সৈকত, একজন মূকবধির ধর্ষিতাকে, মানে অভিযোগ ছিল মূকবধির ধর্ষিতা হয়েছেন, তাকে নিয়ে রাজ্যের প্রধান সচিবালয়ে যিনি চলে যেতে পেরেছিলেন, তিনি ধর্ষণ হয়েছে এটা নিজে জেনে গিয়েছেন এতদিন। তার পুলিশের করা যে রিপোর্ট পোস্টমর্টেম সেখানেই চলে এসছে, আর পুলিশের তদন্তাধীনে সেই সময় করা পোস্টমর্টেম, তাতেও এটা অন্তত প্রমাণিত, খুন প্রমাণিত। তারপরেও তিনি এইটুকু ধৈর্য, এইটুকু স্থৈর্য কেন দেখাতে পারছেন? আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব উৎসব করতে ইচ্ছা করছে, ধরে নিচ্ছি, কিন্তু ধরুন পাশের বাড়িতে যদি কেউ মারা গিয়ে থাকে, আমরা তো ছেলে মেয়েকেও বলি, বাবা জন্মদিনে এবার জোরে মাইক বাজাস না, গান বাজাস না, পাশের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে গোটা রাজ্যটা শোকে ডুবে আছে। এই অভয়ের বাড়িতে যে দুর্গাপুজোটা চালু হয়েছিল সেটা এবছর 3 বছরে পা দিত। মনে হচ্ছে এই সময় ওনার ফিতে কেটে বেড়ানোর কথা। এইটুকু সংযম উনি রাখতে পারছেন না কেন? সৈকত, কি মনে হয়, স্রেফ রাজনীতি? স্রেফ না, দেখুন, রাজনীতি নয়, আসলে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এবং ক্ষমতার মধ্যে বেঁচে থাকার প্রবল স্প্রিয়া ইচ্ছা। উনি ক্ষমতার বাইরে নিজেকে রাখতে ভালোবাসেন না এবং থাকতে পারবেন না। এবং আমি ক্ষমতা কি জনতা ছাড়া হয় সৈকত? আপনি একবার ভাবুন, আপনাদের ক্ষমতার উৎস কি ছিল? 34 বছর জনতার সঙ্গে ছিল। এখন জনতা নেই বলে আপনারা ফিরতে পারছেন না। যে কোনো লোকের ক্ষেত্রে হতে পারে, যে কোনো শাসকের ক্ষেত্রে হতে পারে। আপনি একবার বাঁদিকের ছবিটা আবার দেখুন সৈকত, কতজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডান দিকে দেখুন কতজন হাঁটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে, তার পুলিশের বিরুদ্ধে। এই ছবিটা দেখার পরও মমতার হুঁশ ফিরছে না, এটা কি হতে পারে? নাকি তাকে কেউ অন্যরকম বোঝাচ্ছে? না, দেখুন, আমি এখনও আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ক্ষমতার মধ্যে আঁকড়ে ধরে বাঁচতে চান, চেয়ারটাকে দখলে রাখতে চান, কুক্ষিগত করতে চান শুধুমাত্র একটা পরিবারের জন্য। নিজের পরিবার, নিজের আত্মসর্বস্ব দলকেন্দ্রিক ভাবনা চিন্তার মধ্যেও নিজের দলের বাকি নেতাদের কথাও তিনি এখন ভাবেন না। যদি ভাবতেন তাহলে একের পর তৃণমূল কংগ্রেসের নেতা যারা এই আরজি কর কাণ্ডে মুখ খুলেছে তাদেরকে নিজেদের পদ থেকে সরিয়ে দিতেন না। আর আপনি শুরুতে আমাকে একটা প্রশ্ন করলেন মূকবধির ধর্ষণ কাণ্ডে। দেখুন, 11 সালের পর এই রাজ্যে আমরা দেখেছি অধ্যাপক অ্যারেস্ট হয়েছে, একজন কৃষক অ্যারেস্ট হয়েছে, একজন বিরোধী এমএলএ তাকে দিনের পর দিন জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। এতগুলো কমিশন, এতগুলো ধর্ষণ কাণ্ডে সেই কমিশনের একটাও রিপোর্ট সামনে আসেনি। একই কথার বারবার পুনরাবৃত্তি আমি করব না। তাপসী মালিক থেকে একের পর এক ঘটনা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন সেই সব নামগুলো নেন না এবং সেই সমস্ত পুলিশ অফিসারদের এই আরজি কাণ্ডের পরেও তিনি আরও উঁচু পদে বহাল করেছেন যেসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে সেই সময় তিনি অভিযোগ করেছিলেন। যাই হোক, দ্বিতীয় পার্টে আমার যেখানে বক্তব্য, দেখুন, আজকে দুর্গাপুজোর উদ্বোধন করতে গেছেন সুজিত বসুর ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, একটা কলকাতা শহরে এত ফুটের উঁচু দুর্গা প্রতিমা হলে সেই প্রতিমার পারমিশন বাতিল হয়, অথচ আপনি আমি আসবার সময় আজকে কাকুরগাছি ওই লেকটাউনের পুরো চত্বর দিয়ে আসছিলাম দুপুরের পর থেকে, আমি বলছি এত পরিমাণ মানে উচ্চতা সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগানো হয়েছে। আমি বলছি, আসলে কি উৎসবে ফেরাটা লক্ষ্য, নাকি হারিয়ে যাওয়া নিজের মুখটাকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্য? মানে উৎসবে ফিরলে 85,000 টাকা অনুদান দিলে ক্লাবগুলোকে তার ছবি টাঙাতে হবে, তার মূর্তি বসাতে হবে, তার ব্যানারকে হোর্ডিং করতে হবে, এইটা কি প্রচারের উদ্দেশ্য? যদি তা না হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েকজন পুলিশ কর্মী, নিজের দলের কয়েকজন নেতা, তাদেরকে নিয়ে পুজো উদ্বোধন করছেন, আর উল্টো দিকে কলেজ স্কোয়ার থেকে লক্ষ লক্ষ মানুষ, আমি আপনাকে বলছি লক্ষাধিক মানুষের ভিড়, যে জনস্রোত আজকে রাস্তায় নেমেছে। তৃণমূলের প্রতিনিধি খুব সহজে বলে দিলেন যে ধান্দাবাজ নাকি কিছু মানুষজন, রাজনৈতিক ব্যক্তি, তারা নাকি ওখানে আছে। আমি বলছি, ধান্দাবাজ নেতা এই রাজ্যে এখনো আছে, যে ধান্দাবাজেরা এখনো টিভির পর্দায় বসে গতকালকে 3টে হিয়ারিং শোনবার পর একজন মহিলা লেডি ডাক্তারের ধর্ষণ খুনকাণ্ডের অপরাধী যারা, তাদেরকে বাঁচানোর এখনো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য। আমি বলছি, আমরা নারী শক্তির উপাসনা করব এই দুর্গাপুজোতে। এই মহালয়াতে একের পর এক যে কর্মসূচি ডাক্তারবাবুরা সামনের দিকে নিয়ে এসছেন, এবং আমি আপনাকে বলছি যে প্রস্তুতি শুরু হয়েছে, কোনো ক্লাবে তো 5 মিনিট অন্তর উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান হবে। গতকালকে সাঁতরাগাছিতে একটা সিরদাঁড়া থিমের পুজো, তাকে পুলিশ পাঠিয়ে বন্ধ করা হয়েছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, একের পর এক ক্লাবে থানার পুলিশ অফিসাররা ফতোয়া জারি করছেন যাতে কোনোভাবে উই ওয়ান্ট জাস্টিস লেখাটা না থাকে। তাহলে কি, আমি শেষ করে নিচ্ছি, আমি বলছি তাহলে কি আসলে মুখ প্রতিষ্ঠিত করা, দুর্গার মুখ নয় মমতার মুখ প্রতিষ্ঠিত করা, তাহলে কি জাস্টিস শব্দটাতে তৃণমূলের সমস্যা? তার মানে এই রাজ্যে যা যা জাস্টিসের দাবিতে মুভমেন্ট হবে, বিচারের দাবিতে মুভমেন্ট হবে, তাতেই তৃণমূল কংগ্রেসের অ্যালার্জি, মমতার অ্যালার্জি। তারা জাস্টিস চায় না, তারা চায় অপরাধীদের স্বর্গরাজ্য। তাই কি সুকন্যা? সৈকত যা যা বলছেন তাই কি? ভালো লাগলো সৈকতের কথাগুলো শুনে।
মানে আপনি একমত? ভালো কথাই তো বলছি, খারাপ একমত? কথা বলছি না। একমত নিশ্চয়ই। সৈকতের সঙ্গে? একদম একদম একমত। তাহলে আমি please, তাহলে আমি ধানতলা বিবেচনাতে বলবো, বলতে please। দিন, বলতে দিন। হ্যাঁ। ধানতলা, বানতলা, মনীষা সমস্ত কিছু বাদ দিয়ে সৈকত একটি বিশেষ দলের মুখপাত্র আজকে এখানে এসে যে এত প্রতিবাদীর ভূমিকা নিয়েছে, এটা দেখে সৈকত ভাই সত্যি তোমাকে প্রণাম করতে ইচ্ছে করছে। না, কিন্তু খুব সৈকত যা ভালো বললো লাগলো, সেটা- খুব ভালো না, কিন্তু লাগলো। সৈকত যা এই বললো- যে মমতার বিচার মুখ নিয়ে, করুন, আরে ভাই বলতে দাও। ছাড়ুন, বিচার কবে হবে? বিচার আরে দিন। সেই কথাই তো নাটক, বলছি, অভিনয় অনেক আমরা হলো, বিচার এখনো দিন আগে। মনীষা মুখার্জিকে খুঁজে পাইনি, সেগুলো কিছু বলতেই চাইছি না আমি। দিদি, আমি কেন অনেক, এটা আমি তো আমরা পার্টির প্রত্যেকেই- সর্বোচ্চ আরে নেতৃত্বের ভাই, অনভিয়াত আপনাকে বলছি, আরে ভাই, একটা তুমি কাগজ বলে দেখান। ফেলেছো। নির্বাচনে আরে লড়বো না ভাই, আমরা, শোনো একটা ভাই, কাগজ দেখান। আমরা প্রত্যেকেই মিথ্যের উপর বিচার দাঁড়িয়ে চাইছি। কতদিন? মমতা তাপসী মালিকের বাবা বন্দ্যোপাধ্যায় কোথায়? বাংলার রিজওয়ানুরের মা কোথায়? এখানে হাঁসখালি, তাপসী মালিকের বাবা কোথায়? সন্দেশখালি, রিজওয়ানুরের বাড়িতে যান কামদুনি বলে মুখ্যমন্ত্রী, কি তাপসী মালিকের বাড়িতে যান ভাই, মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মেয়ে, দেখুন সুকন্যা, জনতা যে আপনি বাংলার মেয়ে মমতাকেই বলছেন চায়, তো, জনতা আমি যে বাংলার এক মমতার ছেলেকে পাশেই দেখাই। আছে। এই বাংলা থেকেই, এই উত্তর কলকাতার গলি থেকেই যিনি দেশের সর্বোচ্চ সিনেমা জগতের সম্মানটা পেয়েছেন, তিনি কিন্তু বুঝতে পারছেন বাংলার মানুষের মন কোথায় আছে। আগামীকাল মহালয়ার দিন গণতর্পণের আগামীকাল মহালয়ার দিন গণতর্পণের আয়োজন করেছেন একটি সংগঠন। সেই গণতর্পণ সম্পর্কে প্রথম বলতে গিয়েই মিঠুন চক্রবর্তী কিন্তু বলছেন আরজি করের কথা। একবার শুনুন সুকন্যা, শুনুন বাংলার মেয়ে বা বাংলার ছেলে হতে গেলে কি করতে হয়, একবার শুনুন মিঠুন চক্রবর্তীর বক্তব্য। 71 থেকে আরজি কর অবধি আজ পর্যন্ত যত গণহত্যা হয়েছে তার কোনো সুরাহা হয়নি। 2 তারিখে ছাত্র সমাজ এবং যুব সমাজ যে গণতর্পণের আয়োজন করেছে, আসুন আমরা সবাই মিলে সেই গণতর্পণে তাদের আত্মার শান্তি কামনা করি। এই গণতর্পণে আমি সবাইকে আসার আহ্বান জানাচ্ছি।